আপনি কি কখনো এমন কারোর সাথে তর্ক করেছেন যে আপনার প্রতিটা কথার পিঠে এমন একটা প্রশ্ন ছুড়ে দেয় যার জবাব দিতে গিয়ে আপনি নিজেই নিজের কথার ফাঁদে আটকে যান? তর্ক শেষে আপনি বুঝতেই পারলেন না ঠিক কোন মুহূর্তে আপনি হেরে গেলেন, অথচ ভেতরে ভেতরে জানেন আপনার যুক্তিটা ভুল ছিল না, শুধু প্রতিপক্ষ কথার একটা কৌশলী মোড় ঘুরিয়ে দিয়েছিল, আর সেটা আপনি ধরতে পারেননি। আজ থেকে প্রায় ২৪০০ বছর আগে অ্যাথেন্সের রাস্তায় হাঁটতে হাঁটতে একজন মানুষ ঠিক এই জিনিসটাই লক্ষ্য করেছিলেন। তিনি দেখলেন তর্কে জেতাটাই যেন এক ধরনের ব্যবসা হয়ে উঠেছে, সত্য খোঁজা নয়, জেতার জন্য জেতা। আর সেই লক্ষ্য থেকেই লেখা হলো মানব ইতিহাসের প্রথম গ্রন্থ, যা সরাসরি এই প্রতারণার কৌশলগুলোকে ধরে ধরে ব্যবচ্ছেদ করে দেখালো। বইটার নাম অনসফিস্টিক্যাল রিফিউশন, বা সহজ বাংলায় বলা যায় কূটতার্কিক যুক্তিখণ্ডন প্রসঙ্গে। লিখেছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে আমরা চিনি দর্শনের এক বিশাল স্তম্ভ হিসেবে, কিন্তু তার একটা কম আলোচিত অথচ বিপ্লবী অবদান হলো তিনিই প্রথম মানুষ যিনি যুক্তি বা লজিককে একটা আলাদা স্বতন্ত্র বিষয় হিসেবে দাঁড় করালেন। তার ৬টি যুক্তিবিদ্যা সংক্রান্ত গ্রন্থের সমষ্টিকে পরে নাম দেওয়া হয় অর্গানন, অর্থাৎ যন্ত্র বা হাতিয়ার, চিন্তা করার হাতিয়ার। আর এই সিরিজের একদম শেষ বইটাই হলো আজকের আলোচ্য গ্রন্থ। কেন এটা লেখা দরকার হলো বুঝতে হলে আপনাকে ফিরে যেতে হবে সেই সময়ের অ্যাথেন্সে, যখন গণতন্ত্র সবে দাঁড় করানো হয়েছে। মানুষ আদালতে নিজের পক্ষে কথা বলে, রাজসভায় বিতর্ক করে নিজের মত প্রতিষ্ঠা করে, এমন এক সমাজে যেখানে কথা বলার ক্ষমতা মানেই ক্ষমতা। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে গড়ে উঠল এক নতুন পেশা, সোফিস্ট। এরা টাকার বিনিময়ে শেখাতো কিভাবে যে কোনো তর্কে জেতা যায়। আপনার পক্ষ সত্য হোক বা মিথ্যা, তাতে কিছু যায় আসে না। অ্যারিস্টটলের চোখে এটা ছিল বিপজ্জনক এক প্রতারণা, কারণ তার মতে প্রজ্ঞাবান হওয়া আর প্রজ্ঞাবান বলে মনে হওয়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আর সোফিস্টরা ঠিক এই দ্বিতীয়টাকেই পুঁজি করে ব্যবসা করত। বইয়ের শুরুতেই অ্যারিস্টটল একটা চমৎকার উপমা দিয়েছেন। তিনি বলেছেন, কল্পনা করুন কেউ গণনা করছে কড়ি বা টোকেন দিয়ে। যে মানুষ এই খেলায় দক্ষ সে সহজেই একজন অনভিজ্ঞ মানুষকে বিভ্রান্ত করে দিতে পারে, কারণ অনভিজ্ঞ মানুষ টোকেনের হিসাব আর বাস্তবের হিসাবকে গুলিয়ে ফেলে। ঠিক একই জিনিস ঘটে ভাষা নিয়ে। যখন আমরা কথা বলি তখন আসলে জিনিসগুলো নিয়ে সরাসরি কথা বলতে পারি না। আমরা ব্যবহার করি শব্দ, যা ওই জিনিসগুলোর প্রতীক মাত্র। সমস্যা হলো শব্দের সংখ্যা সীমিত, কিন্তু জগতের বস্তু আর ধারণার সংখ্যা অসীম। ফলে একটা শব্দ প্রায় একাধিক জিনিস বোঝাতে বাধ্য হয়। আর এখানেই লুকিয়ে থাকে প্রতারণার সুযোগ। যে মানুষ শব্দের এই দুর্বলতা বোঝে না সে সহজেই একজন চতুর বক্তার হাতে বোকা বনে যায়, শুধু শোনার সময় নয়, নিজে তর্ক করার সময়ও। এরপর অ্যারিস্টটল একটা জরুরি শ্রেণীবিভাগ করেন। তিনি বলেন, আলোচনায় ব্যবহৃত যুক্তি মূলত ৪ রকম। প্রথমত, শিক্ষামূলক যুক্তি, যেখানে একজন শিক্ষক তার বিষয়ের মূলনীতি থেকে যুক্তি সাজান, আর শিক্ষার্থীর কাজ হলো বিশ্বাস করে শেখা। দ্বিতীয়ত, দ্বান্দ্বিক যুক্তি, যেখানে সাধারণভাবে গৃহীত মতামত থেকে শুরু করে একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়। তৃতীয়ত, পরীক্ষামূলক যুক্তি, যা কারো জ্ঞান আসলেই আছে কিনা তা যাচাই করতে ব্যবহৃত হয়। আর চতুর্থত এবং শেষ, এখানেই আসল সমস্যা, বিতর্ক কেন্দ্রিক বা কূটতার্কিক যুক্তি। এগুলো এমন যুক্তি যা মনে হয় যেন সাধারণভাবে গৃহীত মতামত থেকে আছে, কিন্তু আসলে আছে না, অর্থাৎ ভিত্তিটাই ভুয়া। তারপর অ্যারিস্টটল একটা অবাক করা কাজ করেন। তিনি যেন সোফিস্টদের মনের ভেতরে ঢুকে তাদের আসল উদ্দেশ্যগুলো একে একে সাজিয়ে দেখান। যারা তর্কে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে চায় তাদের লক্ষ্য মূলত ৫টি। ১. প্রকৃত খণ্ডন, অর্থাৎ প্রতিপক্ষের যুক্তিকে সত্যিই ভুল প্রমাণ করা। ২. প্রতিপক্ষকে মিথ্যাবাদী হিসেবে দেখানো। ৩. তাকে এমন একটা স্ববিরোধী সিদ্ধান্তে নিয়ে যাওয়া যা সাধারণ বুদ্ধির বিচারে যায়। ৪. তাকে দিয়ে ভাষাগত ভুল করানো যাতে সে ভুল কথা বলে ফেলে। আর ৫. সবচেয়ে কৌতূহল উদ্দীপক, তাকে বাধ্য করা একই কথা বারবার বলতে যতক্ষণ না সে প্রলাপ বকতে শুরু করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা অ্যারিস্টটল এখানে স্পষ্ট করে দেন,
এই তার্কিকদের প্রথম পছন্দ আসলে সত্যিকারের খণ্ডন নয়, তাদের প্রথম পছন্দ হলো খণ্ডনের ভান। বাস্তবতা না হোক, অন্তত বাস্তবতার আদল থাকলেই তাদের চলবে। এই 5টা লক্ষ্য মাথায় রেখে অ্যারিস্টটল এবার নামেন আসল কাজে। ঠিক কোন কোন কৌশল ব্যবহার করে এই ভুয়া জয়গুলো ছিনিয়ে নেওয়া হয় তার তালিকা তৈরিতে। তিনি প্রথমেই ভাগ করেন 2 ভাগে। একদল কৌশল নির্ভর করে খোদ ভাষার দুর্বলতার ওপর, আরেক দল কৌশলের সাথে ভাষার কোনো সম্পর্কই নেই। এখন আমরা ঢুকব সেই প্রথম ভাগে, ভাষার আড়ালে লুকিয়ে থাকা 6টি কূটকৌশলে, যেগুলো আজও বিজ্ঞাপনে, রাজনীতিতে আর আমাদের রোজকার তর্কে অবলীলায় ব্যবহৃত হয়। শব্দের ফাঁদ, ভাষা নির্ভর 6টি কূটকৌশল। আমরা দেখেছি অ্যারিস্টটল কূটতার্কিকদের কৌশলকে 2টি বড় ভাগে ভাগ করেছেন। একদল কৌশল নির্ভর করে খোদ ভাষার দুর্বলতার ওপর, আরেক দল কৌশলের সাথে ভাষার কোনো সম্পর্কই নেই। অ্যারিস্টটল বলেছেন ভাষা ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করার পথ ঠিক 6টি। আর মজার বিষয় হলো তিনি শুধু তালিকা দিয়েই থামেননি, প্রতিটার জন্য বাস্তব উদাহরণ দিয়েছেন, যেন কেউ মাঠে নেমে সাথে সাথে এগুলো চিনতে পারে। সমনাম, প্রথম কৌশলটার নাম সমনাম। একই শব্দের একাধিক অর্থ থাকা আর সেই 2 অর্থকে গুলিয়ে ফেলে একটা ভুয়া সিদ্ধান্তে পৌঁছানো। অ্যারিস্টটল নিজেই একটা মজার উদাহরণ দেন। গ্রিক ভাষায় মানথাইন শব্দটার 2টো অর্থ, একটা হলো শেখা, আরেকটা হলো বুঝতে পারা। এখন কেউ বলতে পারে যারা জ্ঞানী তারাই শেখে, কারণ ব্যাকরণবিদরাই তো শিক্ষকদের বলে দেওয়া কথা মুখস্থ করতে করতে বুঝে ফেলেন। শুনতে যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু আসলে এখানে একটা শব্দকে 2 ভিন্ন অর্থে ব্যবহার করে একটা অদ্ভুত সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। বাংলায় আমরা প্রতিদিন এই ফাঁদে পড়ি। ধরুন কেউ বলল সে তো স্বাধীন মানুষ, তাই যা খুশি করতে পারে। এখানে স্বাধীন শব্দটার একটা অর্থ হতে পারে রাজনৈতিক স্বাধীনতা, আরেকটা অর্থ নৈতিক দায় মুক্তি। দুটোকে গুলিয়ে দিলেই একটা বিভ্রান্তিকর সিদ্ধান্ত দাঁড় করানো যায়। ব্যর্থতা, দ্বিতীয় কৌশলটা কাছাকাছি কিন্তু ভিন্ন। এবার সমস্যাটা একটা শব্দে নয়, পুরো বাক্যের গঠনে। বাক্যটাকে একাধিকভাবে পড়া যায় বলে 2টো সম্পূর্ণ ভিন্ন অর্থ দাঁড়িয়ে যায়। অ্যারিস্টটলের উদাহরণ, আমি চাই শত্রুকে ধরুক। এই বাক্যটা 2 ভাবে পড়া যায়, আমি চাই যে আমি শত্রুকে ধরি, অথবা আমি চাই যে শত্রু অন্য কাউকে ধরুক। ব্যাকরণগতভাবে বাক্যটা ঠিক আছে, কিন্তু অর্থ সম্পূর্ণ উল্টে যেতে পারে। বাংলায় এরকম উদাহরণ প্রচুর। আমি তাকে বাজারে দেখলাম কালো চশমা পরা অবস্থায়। এখানে কে চশমা পরেছিল, আমি নাকি সে, তা স্পষ্ট নয়। কূটতার্কিক ইচ্ছাকৃতভাবে এমন বাক্য শোনায় যাতে পরে সুবিধামতো একটা অর্থ বেছে নিয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা যায়। সংযোজন, তৃতীয় কৌশলে শব্দগুলোকে এমনভাবে জোড়া লাগানো হয় যাতে আলাদা আলাদাভাবে যা সত্যি একসাথে জোড়া লাগালে তা মিথ্যা হয়ে যায়। অ্যারিস্টটলের একটা ক্লাসিক উদাহরণ, বসে থাকা মানুষ হাঁটতে পারে, আলাদাভাবে দেখলে এটা ঠিক আছে। যে মানুষ এখন বসে আছে সে ভবিষ্যতে হাঁটতে পারবে, কিন্তু বাক্যটাকে জোড়া লাগিয়ে পড়লে মনে হয় যেন বলা হচ্ছে বসে থাকা অবস্থাতেই সে হাঁটছে, যা স্ববিরোধী। এই কৌশল আজকের বিজ্ঞাপনেও দেখা যায়। এই ওষুধ খেলে রোগ সারবে আর আপনি সুস্থ থাকবেন। এখানে 2টো আলাদা দাবিকে জোড়া লাগিয়ে এমনভাবে উপস্থাপন করা হয় যেন একটা নিশ্চিত অবিচ্ছেদ্য প্রতিশ্রুতি। বিভাজন, চতুর্থ কৌশলটা ঠিক উল্টো। এবার যা একসাথে সত্যি তাকে ভেঙে আলাদা করে দেখালে মিথ্যা হয়ে যায়। উদাহরণ, 5 হলো 2 আর 3, 2 জোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, অতএব 5 জোড় আর বিজোড় দুটোই। এখানে সংখ্যাটাকে ভেঙে প্রতিটা অংশের গুণ পুরো সংখ্যার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা ভুল। বাস্তব জীবনে তোমাদের দলের একজন সদস্য দুর্নীতি করেছে, একজন মিথ্যা বলেছে, অতএব তোমাদের পুরো দলটাই দুর্নীতিগ্রস্ত আর মিথ্যাবাদী। আলাদা আলাদা অংশের দোষ পুরো দলের উপর চাপিয়ে দেওয়া, এটাও একই কৌশলের আধুনিক রূপ। উচ্চারণ, পঞ্চম কৌশলটা তুলনামূলক প্রাচীন গ্রিক লিখন রীতির সাথে সম্পর্কিত। উচ্চারণ বা স্বরাঘাতের সামান্য পরিবর্তনে শব্দের অর্থ বদলে যাওয়া। গ্রিক ভাষায় লেখার সময় প্রায় স্বরচিহ্ন বাদ পড়ত, ফলে একই বানানের 2 শব্দ ভিন্ন উচ্চারণে 2 ভিন্ন অর্থ বহন করত। বাংলাতেও আমরা এর সমতুল্য কিছু দেখি। আমি করব,
বনাম আমি করবর মতো লেখায় সামান্য পার্থক্য, বা মৌখিক ভাষায় জোর দেওয়ার জায়গা বদলে একই বাক্যের অর্থ সম্পূর্ণ পাল্টে যাওয়া। সেই টাকাটা নিয়েছে বনাম সেই টাকাটা নিয়েছে, জোর কোথায় পড়েছে তার উপর অর্থ নির্ভর করে। ভাষার রূপ। আর ষষ্ঠ কৌশলটা হলো ভাষার গঠনগত রূপের কারণে বিভ্রান্তি। একই ব্যাকরণগত ছাঁচে দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের জিনিস বসিয়ে দিলে মনে হয় তারা একই শ্রেণীর। অ্যারিস্টটলের উদাহরণ, গ্রিক ভাষায় সুস্থ হওয়া আর কাটা ক্রিয়াপদ দুটো ব্যাকরণগত গঠনে প্রায় একরকম দেখতে, কিন্তু একটা হলো একটা অবস্থার পরিবর্তন বোঝায়, আরেকটা একটা কাজ বোঝায়। দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রক্রিয়া। ভাষার রূপের মিল দেখে ভাবা হয় দুটোর প্রকৃতিও এক, যা ভুল। এই 6টা কৌশলের একটা মিল লক্ষ্য করুন। প্রতিটাই লুকিয়ে থাকে ভাষার নিজের গঠনে, শব্দের গঠনে, বাক্যের মধ্যে। কিন্তু অ্যারিস্টটল সাথে সাথেই সতর্ক করে দেন, এগুলোই একমাত্র ফাঁদ নয়, এমন আরও এক ধরনের কূটকৌশল আছে যেগুলোর সাথে ভাষার কোনো সম্পর্কই নেই। সমস্যাটা থাকে খোদ যুক্তির কাঠামোতে, চিন্তার প্রক্রিয়াতে। এখন আমরা ঢুকব সেই 7টা কৌশলে, যেগুলো আজও রাজনৈতিক বিতর্কে, আদালতে আর সোশ্যাল মিডিয়ার তর্কে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যুক্তির ফাঁদ, ভাষা নিরপেক্ষ 7টি কূটকৌশল। আমরা দেখেছি ভাষার গঠন আর শব্দের দ্ব্যর্থতাকে কাজে লাগিয়ে কিভাবে 6 রকম বিভ্রান্তি তৈরি করা যায়। কিন্তু অ্যারিস্টটল বলেছেন আসল বিপদ এখানেই শেষ নয়, এমন আরও এক শ্রেণীর কূটকৌশল আছে যেখানে ভাষার কোনো দোষ নেই, শব্দ পরিষ্কার, বাক্য সোজা। সমস্যাটা লুকিয়ে থাকে খোদ যুক্তির কাঠামোয়, চিন্তার প্রক্রিয়ায়। এখন আমরা দেখব এমন 7টা কৌশল যেগুলো আজও আদালতে, সংসদে আর ফেসবুকের কমেন্ট বক্সে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। 1. আপতিক তথ্যকে ধারণ করে নেওয়া বা অ্যাক্সিডেন্ট। প্রথম কৌশলটার নাম অ্যাক্সিডেন্ট বা আপতিক গুণ। এখানে কারো একটা আকস্মিক বা সমসাময়িক বৈশিষ্ট্যকে তার স্থায়ী পরিচয়ের সাথে গুলিয়ে ফেলা হয়। অ্যারিস্টটলের উদাহরণ, কোরিসকাস নামের এক ব্যক্তি মানুষ থেকে ভিন্ন, কারণ সক্রেটিস থেকে সে ভিন্ন, আর সক্রেটিস একজন মানুষ। শুনতে হাস্যকর লাগলেও গঠনটা লক্ষ্য করুন। একজন নির্দিষ্ট মানুষের সাথে মানুষ ধারণাটাকে একাকার করে ফেলা হয়েছে। আধুনিক উদাহরণ, তুমি তো একবার ভুল তথ্য দিয়েছিলে, তাহলে তোমার সব কথাই মিথ্যা। এখানে একটা আপতিক ঘটনা, যা একবার ভুল করা, এটাকে কারো স্থায়ী চরিত্র অর্থাৎ সবসময় মিথ্যাবাদী হিসেবে দেখানো হচ্ছে। 2. আংশিক সত্যকে সম্পূর্ণ সত্য বলা। দ্বিতীয় কৌশলটা হলো কোনো কিছু একটা নির্দিষ্ট শর্তে সত্যি, কিন্তু সেটাকে নিঃস্বার্থভাবে সত্যি বলে চালিয়ে দেওয়া। অ্যারিস্টটলের প্রিয় উদাহরণ হলো একজন ইথিওপিয়ান মানুষ, সারা শরীরে কালো কিন্তু দাঁত সাদা। এখন যদি কেউ প্রশ্ন করে সে কি সাদা, এবং উত্তর পায় দাঁতের দিক থেকে হ্যাঁ, তাহলে সে দাবি করতে পারে তাহলে প্রমাণিত হলো সে সাদা এবং কালো দুটোই। অথচ বাস্তবে একটা আংশিক সত্যকে অর্থাৎ দাঁতের রঙকে সামগ্রিক সত্য হিসেবে চালানো হলো। এই কৌশল আজকের বিতর্কে অসম্ভব সাধারণ। এই ওষুধ কিছু ক্ষেত্রে কাজ করে, এই বাক্যকে বিকৃত করে বলা হয় এই ওষুধ কাজ করে না, বা উল্টোটা। 3. প্রশ্ন এড়িয়ে অপ্রাসঙ্গিক উত্তর। তৃতীয় কৌশলটার নাম ইগনোরেন্সিও এলেন্সি, অর্থাৎ প্রকৃত খণ্ডন কি তা না বুঝে বা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে অন্য কিছু প্রমাণ করে দেখানো, যেন সেটাই আসল প্রশ্নের জবাব। অ্যারিস্টটল এখানে খুব স্পষ্ট একটা নিয়ম দেন। প্রকৃত খণ্ডন মানে ঠিক ওই একই বিষয়ের, ঠিক ওই একই দিক থেকে, ঠিক একই সময়ে, ঠিক একইভাবে বিপরীত সিদ্ধান্ত প্রমাণ করা। এই সত্যগুলোর একটাও যদি পূরণ না হয় তাহলে সেটা খণ্ডন নয়, খণ্ডনের ভান মাত্র। বাস্তব জীবনে কাউকে প্রশ্ন করা হলো সরকারের এই নীতি কি কার্যকর, আর উত্তরে বলা হলো আগের সরকার তো আরও খারাপ ছিল। এটা মূল প্রশ্নের জবাবই নয়, বিষয় বদলে দেওয়া হলো, অথচ শুনতে মনে হলো যেন একটা জোরালো জবাব দেওয়া হলো। 4. প্রশ্নের মধ্যেই লুকিয়ে রাখা। চতুর্থ কৌশলটা, যাকে আমরা এখন বলি বেগিং দ্য কোশ্চেন। এখানে যে সিদ্ধান্তে পৌঁছাতে হবে সেটাকে প্রমাণের একটা ধাপ হিসেবে আগে থেকে ধরে নেওয়া হয়, অর্থাৎ প্রমাণের ভেতরেই লুকিয়ে থাকে সেই জিনিস যা আসলে প্রমাণ করার কথা ছিল।
উদাহরণ, এই বইটা সবচেয়ে ভালো, কারণ এর চেয়ে ভালো কোনো বই নেই। এখানে দ্বিতীয় বাক্যটা আসলে প্রথম বাক্যরই আরেকটা রূপ, নতুন কোনো প্রমাণ যোগ হয়নি, শুধু একই দাবিকে ঘুরিয়ে আবার বলা হয়েছে, যেন সেটাই যুক্তি। 5. মিথ্যা কারণ দেখানো। পঞ্চম কৌশলটা হলো দুটো ঘটনার মধ্যে সময়ের বা কাকতালীয় সম্পর্ক দেখে সেটাকে কারণ ফল সম্পর্ক বলে চাপিয়ে দেওয়া। অ্যারিস্টটল এখানে আলোচনা করেন কিভাবে একটা অপ্রাসঙ্গিক সত্যকে মূল কারণ হিসেবে দেখিয়ে যুক্তি সাজানো হয়, যেন এই সত্যটা বাদ দিলেই পুরো সিদ্ধান্ত ভেঙে পড়ে, অথচ বাস্তবে সত্যটার সাথে সিদ্ধান্তের কোনো প্রকৃত সম্পর্কই নেই। দৈনন্দিন উদাহরণ, আমি সেদিন কালো বিড়াল দেখেছিলাম, আর সেই দিনই আমার দুর্ঘটনা হলো, তাই কালো বিড়াল দেখাই দুর্ঘটনার কারণ। দুটো ঘটনা একই সময়ে ঘটেছে বলেই একটা আরেকটার কারণ, এমন সিদ্ধান্তে পৌঁছানো ভুল। 6. একসাথে অনেক প্রশ্ন গুলিয়ে ফেলা। ষষ্ঠ কৌশলটা একাধিক প্রশ্নকে একটা প্রশ্ন হিসেবে সাজিয়ে এমনভাবে জিজ্ঞাসা করা যাতে যে কোনো একটাই উত্তর হাঁ বা না দিতে বাধ্য হতে হয়, অথচ প্রশ্নের প্রতিটা অংশের জন্য সেই একই উত্তর সত্যি নাও হতে পারে। ক্লাসিক উদাহরণ, তুমি কি মারধর করা বন্ধ করেছো? এই প্রশ্নের উত্তর হাঁ বললেও স্বীকার করা হয় যে আগে মারধর করা হতো, আবার না বললেও তাই, অথচ আসল সত্যি হতে পারে লোকটা কখনোই মারধর করেনি। প্রশ্নের গঠনেই একটা মিথ্যা বা পূর্বধারণা লুকানো থাকে। 7. পরিণতিকে কারণ ভেবে ভুল করা। সপ্তম কৌশলটা, যদি এ হলে বি হয় আর বি সত্যি হয়, তাহলে ধরে নেওয়া যে এও সত্যি। এটাও যুক্তিবিদ্যায় একটা মৌলিক ভুল, কারণ বি আরও অনেক কারণেই সত্যি হতে পারে, শুধু এ এর কারণে নয়। উদাহরণ, যদি বৃষ্টি হয় তাহলে রাস্তা ভিজে যায়, রাস্তা ভিজে আছে তাহলে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে, অথচ কেউ হয়তো রাস্তায় পানি ঢেলেছে। ফলাফল দেখে কারণ অনুমান করাটা সবসময় নির্ভরযোগ্য নয়। এই মোট 13টা কৌশল, 6টা ভাষা নির্ভর, 7টা ভাষা নিরপেক্ষ। এই সবগুলো মিলিয়ে অ্যারিস্টটল প্রায় সম্পূর্ণ একটা মানচিত্র বানিয়ে ফেলেন, যেখানে দেখানো হয় মানুষ ঠিক কোন কোন পথে যুক্তিতে প্রতারিত হতে পারে, কিন্তু শুধু ফাঁদ চেনাটাই যথেষ্ট নয়। প্রশ্ন হলো, এই ফাঁদে পড়ে গেলে বা কেউ আপনার সামনে এই ফাঁদ পাততে চাইলে আপনি কি করবেন? এখন আমরা দেখব অ্যারিস্টটলের ব্যবহারিক পরামর্শ, কিভাবে একজন সতর্ক উত্তরদাতা এসব কৌশল আগে ভাগেই ধরে ফেলতে পারে আর তর্কে নিজের অবস্থান রক্ষা করতে পারে। ফাঁদ চেনা ও তার থেকে বাঁচার কৌশল। আমরা মোট 13টা কূটকৌশল দেখেছি, 6টা ভাষার দুর্বলতা কাজে লাগিয়ে 7টা যুক্তির কাঠামোয় ফাটল তৈরি করে। এতক্ষণে হয়তো আপনার মনে হচ্ছে তর্ক করাটাই যেন একটা মাইনফিল্ডে হাঁটা, কিন্তু অ্যারিস্টটল এখানেই থামেননি। তিনি জানতেন শুধু ফাঁদ চিনিয়ে দিলেই হবে না, মানুষকে দেখাতে হবে ফাঁদে পা দিলে করণীয় কী আর পা না দেওয়ার উপায় কী। বইয়ের বিশাল একটা অংশ, প্রায় 20টা অধ্যায় জুড়ে তিনি এই ব্যবহারিক দিকটাই আলোচনা করেছেন। প্রথম নীতি, সমস্যা কোথায় সেটা আগে চিহ্নিত করুন। অ্যারিস্টটলের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, কোনো যুক্তি ভুল মনে হলে শুধু এটা ভুল বললেই চলবে না, ঠিক কোন ধাপে কোন কারণে ভুলটা ঘটেছে তা নির্দিষ্টভাবে দেখাতে হবে, কারণ প্রতিটা ফাঁদের সমাধান আলাদা। সমনামজনিত ভুল ধরার উপায় একরকম, আর প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে রাখার ফাঁদ ধরার উপায় সম্পূর্ণ ভিন্ন। তার মতে একজন দক্ষ উত্তরদাতার প্রথম কাজ হলো প্রশ্নকর্তার প্রতিটা প্রশ্নে সতর্ক দৃষ্টি রাখা। শব্দটা কি একাধিক অর্থে ব্যবহৃত হচ্ছে? বাক্যের গঠনে কি ব্যর্থতা আছে? নাকি প্রশ্নের ভেতরেই একটা মিথ্যা পূর্বধারণা লুকানো আছে? এই প্রশ্নগুলো মনে মনে যাচাই করতে করতে এগুলোই আসল প্রতিরক্ষা। দ্বিতীয় নীতি, দ্ব্যর্থক শব্দ এলেই থামুন। অ্যারিস্টটল বিশেষভাবে জোর দেন, যখনই কোনো প্রশ্নে এমন একটা শব্দ আসে যার একাধিক অর্থ থাকতে পারে, তখনই উত্তর দেওয়ার আগে থেমে জিজ্ঞাসা করা উচিত কোন অর্থে জিজ্ঞাসা করছেন। তিনি বলেন, তাড়াহুড়ো করে হাঁ বা না বলে দেওয়াটাই সবচেয়ে বড় ভুল, কারণ একবার একটা অস্পষ্ট শব্দ মেনে নিলে প্রশ্নকর্তা পরে সেই অস্পষ্টতাকেই কাজে লাগিয়ে আপনার দুই ভিন্ন দিক থেকে চেপে ধরতে পারবে। এটা আজকের বিতর্কেও দারুণ কার্যকর একটা অভ্যাস। কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কি স্বাধীনতার পক্ষে,
উত্তর দেওয়ার আগে প্রশ্ন করা উচিত কোন স্বাধীনতার কথা বলছেন, কারণ শব্দটা স্পষ্ট না হলে যে কোনো উত্তরই পরে বিকৃত করে ব্যবহার করা যায়। তৃতীয় নীতি, প্রশ্নকে ভেঙে দিন। যখন একটা প্রশ্নের মধ্যে আসলে একাধিক প্রশ্ন লুকানো থাকে, যেমন তুমি কি মারধর করা বন্ধ করেছো, এটা একটা জাতীয় প্রশ্ন, তখন অ্যারিস্টটলের পরামর্শ সরাসরি হাঁ বা না কোনোটাই না বলে প্রশ্নটাকে তার আসল অংশে ভেঙে ফেলুন আর প্রতিটা অংশের আলাদা আলাদা জবাব দিন। এতে প্রশ্নকর্তার লুকোনো ফাঁদ প্রকাশ্যে চলে আসে। চতুর্থ নীতি, সিদ্ধান্তের সত্যগুলো যাচাই করুন। অ্যারিস্টটল বারবার মনে করিয়ে দেন একটা প্রকৃত খণ্ডন হতে হলে 4টা সত্য পূরণ করতে হবে। একই বিষয়ে, একই দিক থেকে, একই সম্পর্কে আর একই সময়ে বিপরীত সিদ্ধান্ত প্রমাণ করতে হবে। এই 4টার একটাও যদি বদলে যায়, বিষয় সামান্য সরে যায় বা সময়টা আলাদা হয়ে যায়, তাহলে সেটা প্রকৃত খণ্ডন নয়। তাই কেউ যখন আপনাকে খণ্ডন করে ফেলেছি বলে জোর দেয়, প্রথম কাজ হলো এই 4টা সত্য এক এক করে মিলিয়ে দেখা। পঞ্চম নীতি, মনোযোগ আর ভয়কে আলাদা রাখুন। এই অংশে অ্যারিস্টটল একটা মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণও তুলে ধরেন, যা আজও প্রাসঙ্গিক। তিনি লক্ষ্য করেন মানুষ প্রায় যুক্তির কারণে নয়, বরং দ্রুত প্রশ্নবান আর আত্মবিশ্বাসী বচনভঙ্গির চাপে বিভ্রান্ত হয়। প্রশ্নকর্তা যদি দ্রুত একের পর এক প্রশ্ন ছুড়তে থাকে, তাহলে উত্তরদাতা ভাবার সময় না পেয়ে ভুল স্বীকার করে বসে। তাই তার পরামর্শ, তাড়াহুড়োর মধ্যেও নিজের গতিতে চিন্তা করার সময়টুকু নিজেকে দিতে হবে, প্রয়োজনে থামাতে হবে, প্রশ্ন ফিরিয়ে জিজ্ঞাসা করতে হবে, স্পষ্টীকরণ যাচাই করতে হবে। ষষ্ঠ নীতি, প্রতিপক্ষের কৌশল আগে থেকে অনুমান করুন। অ্যারিস্টটল এমনকি এটাও বলেন, একজন ভালো উত্তরদাতা শুধু প্রশ্নের জবাব দেয় না, বরং প্রশ্নকর্তা কোন দিকে নিয়ে যেতে চাইছে তা আগে থেকেই আঁচ করার চেষ্টা করে। যদি বোঝা যায় একটা নির্দিষ্ট স্বীকারোক্তি পরে বিপজ্জনক প্রমাণিত হতে পারে, তাহলে শুরুতেই সতর্ক থাকা ভালো, অতিরিক্ত কিছু স্বীকার করে ফেলার আগে। এই ব্যবহারিক কৌশলগুলো দিয়েই অ্যারিস্টটল তার মূল আলোচনা শেষ করেন। কিন্তু বইয়ের একদম শেষ অধ্যায়ে তিনি এমন একটা কথা বলেন যা তার যুগের জন্য এক বিরল স্বীকারোক্তি। তিনি সরাসরি দাবি করেন তার আগে এই বিষয়ে, অর্থাৎ যুক্তির কাঠামো বিশ্লেষণে কেউ কিছুই করে যাননি। তিনি শূন্য থেকে শুরু করেছিলেন। এখন আমরা দেখব এই গর্বিত অথচ বিনয়ী উপসংহার, আর বুঝব কেন 2400 বছর পরও এই বইয়ের কৌশলগুলো রাজনীতি, বিজ্ঞাপন আর সোশ্যাল মিডিয়ার তর্কে হুবহু একই রকম কার্যকর রয়ে গেছে। অ্যারিস্টটলের গর্বিত দাবি ও আজকের প্রাসঙ্গিকতা। আমরা দেখেছি অ্যারিস্টটল কিভাবে একজন উত্তরদাতাকে হাতে কলমে শিখিয়েছেন, কিভাবে দ্ব্যর্থক শব্দে থামতে হয়, কিভাবে লুকানো প্রশ্ন ভেঙে ফেলতে হয়, কিভাবে তাড়াহুড়োর চাপে না পড়ে নিজের গতিতে চিন্তা করতে হয়। এই দীর্ঘ ব্যবহারিক আলোচনার পর বইয়ের একদম শেষ অধ্যায়ে অ্যারিস্টটল কলম রাখার আগে এমন একটা কথা বলেন যা তার সময়ের জন্য প্রায় নজিরবিহীন এক স্বীকারোক্তি। তিনি লেখেন, আবিষ্কার 2 রকম হয়। কখনো কেউ আগের কারো কাজ হাতে পায়, সেটাকে ধাপে ধাপে আরও এগিয়ে নিয়ে যায়, আর কখনো কেউ একেবারে নতুন কিছু আবিষ্কার করে, যেখানে শুরুর ধাপটা ছোট হলেও তার গুরুত্ব পরবর্তী সব উন্নতির চেয়ে অনেক বেশি, কারণ শুরু করাটাই সবচেয়ে কঠিন কাজ। ছোট দেখতে হলেও এর প্রভাব সবচেয়ে বড়। এরপর তিনি একটা তুলনা টানেন। বাগ্মিতা বা বক্তৃতা শিল্পের ক্ষেত্রে তার আগে বহু মানুষ কাজ করে গেছেন। টিসিয়াস, থ্রাসিমিকাস, থিওডেরাস একজনের কাজ আরেকজনের এগিয়ে নিয়েছেন, তাই আজ বাগ্মিতা এত সমৃদ্ধ। কিন্তু যুক্তিবিদ্যার এই নির্দিষ্ট শাখা নিয়ে, অর্থাৎ কিভাবে যুক্তি সত্যি বা মিথ্যা তা বিশ্লেষণ করা যায়, তার কথায় তার আগে কিছুই ছিল না। যারা টাকার বিনিময়ে তর্ক শেখাতেন তারা শুধু মুখস্থ বক্তৃতা শিখিয়ে দিতেন, যেন কেউ জুতো বানানোর কৌশল না শিখিয়ে শুধু বিভিন্ন মাপের জুতা ধরিয়ে দিচ্ছে। প্রয়োজন মিটছে, কিন্তু জ্ঞান হস্তান্তর হয়নি। আর নিজের কাজ সম্পর্কে তিনি লেখেন, এই কাজটা তিনি করেছেন দীর্ঘ ধৈর্যশীল একা পরিশ্রমের মধ্য দিয়ে। শেষে তিনি পাঠকের কাছে বিনয়ের সাথে অনুরোধ করেন, এই ব্যবস্থায় যদি কোনো ফাঁক থেকে যায় তার জন্য যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়, আর যা তিনি আবিষ্কার করতে পেরেছেন তার জন্য যেন কৃতজ্ঞতা থাকে। চিন্তা করে দেখুন,
একজন মানুষ যিনি একা বসে প্রথমবারের মতো মানুষের যুক্তি করার পদ্ধতিটিকে নিয়ম করে বেঁধে ফেলেছেন, অথচ শেষে দাঁড়িয়ে বলছেন, আমাকে ক্ষমা করবেন যদি কিছু অসম্পূর্ণ থেকে যায়। এই বিনয়টাই বোধ হয় প্রকৃত জ্ঞানচর্চার আসল লক্ষণ। এখন প্রশ্ন হলো, 2400 বছর আগে লেখা একটা বই যেখানে গ্রিক ব্যাকরণের সূক্ষ্ম উদাহরণ ভরা, তা আজকের আপনার আমার জীবনে কতটা প্রাসঙ্গিক? উত্তরটা হলো ভীষণভাবে প্রাসঙ্গিক। প্রতিদিন টিভির টকশোতে, রাজনৈতিক ভাষণে, বিজ্ঞাপনে আর ফেসবুক ইউটিউবের কমেন্ট বক্সে এই একই 13টা কৌশল হুবহু কাজ করে চলেছে। কেউ যখন প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে রাখে, কেউ যখন দুটো অসম্পর্কিত ঘটনাকে কার্যকারণ সম্পর্কে জুড়ে দেয়, তখন আপনি যদি অ্যারিস্টটলের এই মানচিত্রটা চেনেন, আপনি আর সহজে বিভ্রান্ত হবেন না। আর হয়তো এটাই এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা। সত্য খোঁজা মানে শুধু সঠিক উত্তর জানা নয়, সত্য খোঁজার মানে ভাষার আর যুক্তির ফাঁদগুলো চেনার ক্ষমতা অর্জন করা। যে মানুষ এই ফাঁদগুলো চেনে, সে আর সহজে কারো হাতের পুতুল হয় না। অ্যারিস্টটল যেখান থেকে শুরু করেছিলেন, শূন্য থেকে, আজ আমরা সেই ভিত্তির উপর দাঁড়িয়ে যুক্তি, বিজ্ঞান আর সমালোচনামূলক চিন্তার এক বিশাল জগৎ গড়ে তুলেছি। কিন্তু মূল লড়াইটা আজও একই, সত্যকে তার ছদ্মবেশ থেকে আলাদা করে চেনা। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।